আয়েশা বেগম মোহনাকে সাথে নিয়ে আসছে রমজানের জন্য কি কি লাগবে তার লিস্ট করছেন। মোহাইমেন সাহেব আর শিশির কেউই বাইরের ইফতার করতে পারেন না। শোনাই, সুহৃদও এবছর প্রথমবার রোজা রাখবে। বাচ্চাদের বাইরের খাওয়া দেওয়া ঠিক না। সব মিলিয়ে ইফতারির আয়োজন বাসাতেই করার সিদ্ধান্ত নিয়েছেন আয়েশা বেগম। রহমান মঞ্জিলে থাকতে সবসময় আশরাকে সাথে নিয়ে এসব করতেন। শিউলি সবসময়ই লক্ষ্মী মেয়ে ছিল। কোনো দুষ্টামি অথবা আবদার ও কখনোই তেমনভাবে করত না। কিন্তু বেলির সব আবদার ছিল ওর বড় মায়ের কাছে। ইফতারে কি কি আলাদা করে বানাতে হবে সেটার লিস্ট আসতো বেলির তরফ থেকে। ওর কাছে রোজার সব আকর্ষণ ছিল ইফতারি নিয়ে। খেত চড়ুই পাখির মতো আর হাঙ্গামা করত বিশাল। কতদিন, কত মাস, বছর হয়ে গেল বেলি আর কোনো আবদার করে না। আয়েশা বেগম যখন রহমান মঞ্জিলে যান, বেলি যেন তার কাছ থেকে লুকিয়ে থাকে। এটা ঠিক যে স্নেহময়ী বড় মায়ের চাইতে এখন বেলির সামনে আয়েশা বেগম অর্কের মাকেই এগিয়ে রাখেন। কিন্তু বেলি নিজেও তো এগিয়ে এসে দ্বিধার দেয়াল ভাঙে না, বরং তা আরও মজবুত করছে দূরত্ব দিয়ে। সম্পর্কের উষ্ণতাকে ছড়িয়ে জুড়ে বসেছে অভিমানের এক অদ্ভুত শীতলতা। তারা সবাই শুধু ভালোবাসা চায়, কিন্তু কেউই এগিয়ে এসে ভালোবাসার মানুষটাকে বুঝতে চায় না, একটু ভালো রাখতে জানে না। মা, লিস্ট তো করা হয়ে গেছে। মার্কেট কবে যাবেন? আয়েশা বেগম মোহনার কথা যেন শুনতেই পেলেন না। এক দৃষ্টিতে তাকিয়ে এক অজানা ভাবনায় ডুবে আছেন। মোহনা শাশুড়ির হাত ধরে বলল, মা, আপনি ঠিক আছেন? এবার যেন আয়েশা বেগমের ঘোর কাটে। মোহনা অবাক হয়ে দেখে তার চোখে পানি। কিন্তু কেন? বেলি তোমাকে ফোন দেয়? মোহনা। অনেকদিন পরে শাশুড়ি মায়ের মুখে বেলির নাম শুনে মোহনা খুব অবাক হলো। তবে কি আজ মা বেলির কথা ভেবে কান্না করছেন? না মা, ও তো ফোন দেয় না। আমি সেদিন কল করেছি। বাচ্চাদের জন্য এত কিছু কিনে পাঠালো, তাই কল দিয়েছিলাম। কি বলেছে ও? কেমন আছে? নিজের কথা কিছুই বলেনি। বাচ্চাদের গিফট পছন্দ হয়েছে নাকি জানতে চাইল। ওদের নিয়ে বাসায় যেতে বলল। আর কিছু বলেনি। আয়েশা বেগম কেমন দ্বিধান্বিত কণ্ঠে জানতে চান, মা, বেলির জন্য ভালোবাসাকে আর কতদিন এভাবে চাপা দিয়ে রাখবেন? ওকে কি মাফ করে দেওয়া যায় না? লিস্ট রেডি হয়ে গেছে। চলো জন যে কাল পরশু সব কিনে ফেলি। কাঁচা বাজারটা শিশির আর তোমার শ্বশুর যে না হয় কিনে আনবেন। সোনাই আর সুহৃদও এবার প্রথম রোজা রাখবে। আমরা সবাই রহমান মঞ্জিলে যে একসাথে রোজার মাসটা কাটাই। সবাই খুব খুশি হবে। মা, মুনিয়া তো এখন একটু করে বুঝতে পারে। দাদার বাড়িতে ওর থাকাই হলো নামিভাবে। এবারও আয়েশা বেগম মোহনার কথার জবাব না দিয়েই বললেন, তোমার বাবা আর শিশিরের আসার সময় হয়ে গেছে। চা বসাও আর সাথে ফ্রুটস কেটে রাখো। আর মুনিয়া উঠলে আমার কাছে দিয়ে যাও। মোহনা আর কিছু বলার সাহস পেল না। একটা দীর্ঘশ্বাস বুকে চেপে ঘর থেকে বের হয়ে গেল। আয়েশা বেগম আলমারি খুলে শাড়িগুলো গুছাতে থাকেন। ইদানিং তার বেশি জমকালোর শাড়ি পরা হয় না। এগুলো সব মোহনা, সামারা আর বেলিকে ভাগ করে দেবেন। বেলির জন্য আলাদা করে নীল আর পার্পেল কালারের শাড়িগুলো তুলে রাখলেন। নীল অর্কের পছন্দের রং আর পার্পেল বেলির। শাড়িগুলো প্লাস্টিক দিয়ে আলাদা করে মুড়ে তারপরে ব্যাগে তুলে রাখলেন। মাহাতকে ফোন করে বলবেন যেন গ্রামে যাওয়ার আগে নিয়ে যায়। আয়েশা বেগম চাইলেও বেলিকে ডেকে এগুলো নিজের হাতে দিতে পারবেন না। মনের মাঝে ভয় এখনো আছে। যদি বেলি না করে ফিরিয়ে দেয়, যদি বলে বড়মা হয়ে দিলে নেব, কিন্তু অর্কের মা হয়ে কিছু দিতে এসো না, আমি নিতে পারবো না, তাহলে আয়েশা কি করবেন? মোবাইলে একটানা রিং বাজছে। আয়েশা বেগম ফোন হাতে নিয়ে দেখেন অর্ক কল করেছে। কতদিন পর ছেলে নিজে থেকে মাকে কল করেছে। আয়েশা বেগমে তাড়াতাড়ি করে কল রিসিভ করেন। হ্যালো অর্ক, বাপ আমার। কেমন আছিস? মা, তোমার চোখে পানি কেন? আয়েশা বেগম অবাক হয়ে দেখেন আসলেই তার চোখে পানি। কিন্তু অর্ক বুঝল কি করে? তুই কিভাবে জানলি আমার চোখে পানি? অর্ক মৃদু হেসে বলল, আরও অনেক কিছু জানি। এই যে তোমার চোখে পানি, হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। এত কিছু জানিস আর এটা জানিস না যে তোর মায়ের মনে কি আছে? নাকি জেনেও না বুঝে থাকার পণ করেছিস? বুকের চাপা অভিমান আজ শব্দের তরঙ্গে প্রকাশ হয়ে যায়। মা, তুমি আগে বসো এক জায়গায়, তারপর আমার কথা মন দিয়ে শোন। আয়েশা বেগম ছেলের কথা রাখলেন। বিছানার এক কোণায় বসলেন। বল, কি বলতে চাস? তুমি রহমান মঞ্জিলে যাবে? 2-3 দিনের জন্য না, একেবারে যাবে? অর্কের কথা শুনে আয়েশা বেগম চমকে ওঠেন। কিছুটা রেগে বলেন, অর্ক, আমি এই ব্যাপারে তোর কোনো কথা শুনব না।
মা, রাগ করে যদি ভালো কিছু হতো তাহলে আমি তোমাকে বলতাম ঠিক আছে, রাগ করে থাকো। কিন্তু তোমার এই রাগ আমাদের পরিবারের জন্য শুধু কষ্ট নিয়ে এসেছে। মা, মা, ছোট আব্বু তাদের কথা একবার ভেবে দেখবে না? দাদাজান কি এই বুড়ো বয়সে টানাহেচড়া করবেন তোমাদের সাথে দেখা করার জন্য? শিশির ভাইয়ের ছেলেমেয়েরা কি দাদু বাড়ির আনন্দ আর স্মৃতি না নিয়ে বড় হয়ে যাবে? আর বেলি তোমার এই অভিমানকে সহ্য করতে পারবে না। মা, ওরই বুঝো নেই যে চিন্তা ভাবনা করে তোমাকে মানাবে। দেখো গিয়ে আর কিছু করতে না পেরে নিজেকে শাস্তি দিচ্ছে। তোর সব যুক্তি, সব সমঝদারি শুধু আমাদের জন্য। এটা তুই নিজের বেলায় কেন পালন করিস না? বেলি, 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 তোর সব চিন্তা, ভাবনা, খেয়াল যদি শুধু ওর জন্য হয় তাহলে নিজে এসে সেই দায়িত্ব কেন কাঁধে তুলে নিচ্ছিস না? জানিস যখন ও অবুঝ তাহলে কেন এভাবে বছরের পর বছর ওই অবুঝের ভুলের শাস্তি দিচ্ছিস? শুধু ওকেই না বরং আমাদের সবাইকে। তোর কি কোনো দায় নেই? বেলি তোর স্ত্রী, তুই নিজে যদি ওকে ক্ষমা করতে না পারিস তাহলে বাকিদের কাছে সেটা আশা করবার কোনো অধিকার তোর নেই। আয়েশা বেগমের কণ্ঠে এবার কান্নার সাথে যুক্ত হয় পুঞ্জীভূত ক্ষোভ। অর্ক কিছুটা সময় চুপ করে থাকে, একটা টু শব্দ পর্যন্ত করে না। তারপর ধীর কণ্ঠে বলল, তোমার কি মনে হয়, মা, আমি বেলির জন্য ক্ষোভ, রাগ এইসব নিয়ে ওর থেকে দূরে আছি? ওর জন্য ঘৃণা পুষে রেখেছি এই মনে। তাহলে কেন নিজেকে এভাবে দূরে রেখেছিস ওর কাছ থেকে? একটাবার ফোন পর্যন্ত দিসনি ওকে। এই 4 বছরে একবারও কথা বলিসনি ওর সাথে। শুধু মাসে মাসে টাকা পাঠিয়ে কর্তব্য পালন হয় না? অর্ক, মা, আমার অনেক ভয় করে। বেলির কাছ থেকে প্রত্যাখ্যান পাওয়ার আর সাহস নেই আমার। ওর মুখ থেকে আমার মৃত্যু কামনা শুনে বাঁচার শেষ ইচ্ছেটুকু হারিয়েছি অনেক আগেই। কিন্তু নতুন করে এমন কিছু শুনলে এবার আসলেই মরে যাব। তারপরেই তুই বলছিস বেলিকে মাফ করে দিতে? আয়েশা বেগমের গলা ধরে আসে কান্নায়। তুমি আমার কথা বুঝতে পারোনি, মা। বেলির সাথে আমার সম্পর্ক আর 10টা হাজব্যান্ড ওয়াইফের মতো না। ও চরম ঘৃণা বুকে চেপে আমার জীবনে এসেছে। ভুল বলেছি। ও আসেনি বরং আমি ওকে জোর করে টেনে এনেছি। ঘৃণার মানুষটাকে দিনের পর দিন অধিকারের নামে চোখের সামনে দেখা ওর জন্য কষ্টদায়ক যেন না হয় তাই আমি বন্ধুর মতো ওর পাশে থাকতে চেয়েছে। ওর স্বপ্ন পূরণের চেষ্টা করেছি। আর এই চেষ্টায় বেলির মাঝে আমার জন্য ঘৃণার বদলে ধীরে ধীরে কৃতজ্ঞতা জায়গা করে নিয়েছে। ও আমাকে পরিবারের কথা ভেবে মেনে নিয়েছিল, মা। কিন্তু মন থেকে আমার জন্য কিছু ফিল করতে পারেনি। আমাদের একসাথে থাকা, কাছে আসা এসব আমার জন্য স্বপ্ন থাকলেও ওর জন্য শুধু মানিয়ে নেওয়া ছিল। ভালোবাসায় বিশ্বাস থাকতে হয়, ভরসা করতে হয়, ভুলগুলোকে ভুলে কাছে টেনে নেওয়ার আর্জি থাকতে হয়। কিন্তু বেলি এইসব কখনো ফিল করেনি কারণ ওর মাঝে ওই ভালোবাসা আমার জন্য কখনো ছিলই না। তবুও হয়তো সবকিছু অগ্রাহ্য করে আমরা একসাথে থাকতাম কিন্তু সেটা কি সম্মানের হতো, মা? আমি আমার রাগ, আমার ক্ষোভের কারণে বেলির সাথে যা করেছি এরপরে ও আমার মুখ পর্যন্ত দেখতে চায় না। তুমি কি বুঝতে পারছো আমি কি পরিমাণ ঘৃণার জন্ম দিয়েছি ওর মাঝে? কতটা ঘৃণা বুকে নিয়ে ওকে এই কথা বলেছে যে আমার মরা মুখও দেখতে চায় না। এবার অর্কের গলা বুঝে আসে কান্নায়। তুই চুপ কর, অর্ক। আর কিছু বলিস না। অর্ক নিজেকে সামলে নিয়ে বলল, তোমাকে শুনতাই হবে, মা। আমি বেলির প্রত্যাখ্যানের ভয়ে ওর থেকে দূরে আছি। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি। যখন মনে হচ্ছিল এই শেষ, আর আশা নেই বাঁচবার, তখনও মনের মধ্যে শুধু একটা দয় ছিল বেলি যেন আমাকে ক্ষমা করে দেয়। আমার লাশটাকে যেন একবার হলেও ছুঁয়ে দেখে। মা, বেলিকে আমি এভাবে ভালোবেসেছি। আর তুমি ভাবছো আমার মনে ওর জন্য ঘৃণা আছে? কখনোই না, মা। বেলি যদি আজও একবার ডাকে আমি অর্ক, দুনিয়ার সব বাধা পেরিয়ে হলেও ওর কাছে ছুটে আসব। ও যদি একবার আমাকে ভালোবাসে আমি শেষ নিঃশ্বাস অবধি ওকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমি চাই না বেলি কোনো চাপে পড়ে এমনটা করুক। আরেকটা নীলিমার কাহিনীর যেন পুনরাবৃত্তি না ঘটে। আর মা হিসেবে আমার মন কি চায় তুই কি সেটা একবারও ভেবে দেখবি না? মা, বড় গাছ নিজের সূর্যের সব তাপ সহ্য করে সবাইকে ছায়া দেয়। এই শিক্ষা তোমার কাছ থেকে আমরা পেয়েছি। তুমি পরিবারের বউ, বড় ভাবি, সবার বড় মা। শুধু নিজের কষ্টের কথা ভেবে তুমি সবাইকে কষ্ট দিতে পারো না। বেলি আর আমার মধ্যেকার যা দ্বন্দ্ব সেটা আমরা স্বামী স্ত্রী শুধরে নেব যদি ভাগ্যে থাকে।
কিন্তু তুমি যদি এই শর্তে অটল থাকো যে শুধু তোমার ছেলে ভালো থাকলেই তুমি সবাইকে নিয়ে ভালো থাকবে, তাহলে আমার আর কিছু বলার নেই। শুধু এটা মনে রেখো, মা। বেলির জন্য যত রাগ পুষে রাখো, কিন্তু দিন শেষে আমার স্ত্রীর বড় মা তুমি। এটা যেন ভুলে যেও না। অর্ক ফোন রেখে দেওয়ার পরেও আয়েশা বেগম চুপ করে বসে থাকেন। উনি কি সবার কাছে অপরাধী হয়ে যাচ্ছেন? তার অভিমান কি রহমান পরিবারকে ভেঙে দিচ্ছে? ছেলে কি তাকে স্পষ্ট করে এটাই বলল? টানা 4 দিনের জ্বরে বেলি খুব কাবু হয়ে গেছে। হামির এসে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও বেলি শোনেনি তার কথা। ঠান্ডা জ্বর, মেডিসিন খেলেই কমে যাবে এই কথা বলে ডাক্তার দেখায়নি। গতকাল রাতে ঘাম দিয়ে জ্বর ছেড়েছে। হাসনা এই কটা দিন মেয়ের সাথেই ছিলেন সারাক্ষণ। খাওয়া নিয়ে বেলির ভীষণ অনীহা। তাই প্রতি বেলায় জোর করে ওকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন। যদিও বাথরুমে যেয়ে বারবার বমি হওয়ায় বেলি খাবার পেটে রাখতে পারেনি, কিন্তু এ কথা মায়ের কাছ থেকে ও গোপনেই রেখেছে। আসিফ সাহেব হুইল চেয়ারে করে চিলেকোঠায় আসতে পারেন না, কিন্তু স্ত্রীর কাছ থেকে নিয়মিত খবর রাখছেন। সেদিন তো লোক পাঠিয়ে সদর হাসপাতাল থেকে বাসায় ডাক্তার আনিয়েছেন। বেলিকে দেখে ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছে, কিন্তু এই মেয়ের একরোখা জেদ যেন থামার নাম নেই। আমি ভালো আছি বলেই ওর কথা শেষ। কোনো টেস্ট করতে যায়নি। আর পরিবারের সবার সাথে এমন এক দূরত্ব বানিয়ে রেখেছে যে চাইলেও কেউ ওকে জড় করতে পারে না। বিকেলের দিকে একটু ভালো লাগায় বেলি চা বানিয়ে রহমান সাহেবের ঘরে আসলো। আসলে দাদাজান বেলিকে ডেকে পাঠিয়েছেন। কি নাকি কথা আছে। বেলির হাতে বানানো চা বুড়ো মানুষটা অনেক পছন্দ করেন। তাই বেলি আজকে নিজেই চা বানিয়ে আনলো। দাদাজান, আসবো। বেলি, তুমি আইছো, এদিকে আসো। আমার কাছে আয়সা বসো। বেলি রহমান সাহেবের হাতে চা দিয়ে বিছানার এক পাশে যেয়ে বসল। আব্দুর রহমান তৃপ্তি নিয়ে চায়ের কাপে চুমুক দিলেন। আওয়াজ করে টেনে টেনে চা খেলেন। বেলি হাসি মুখে তার কাণ্ড দেখে। মানুষটা আসলে বাচ্চাদের মতো হয়ে গেছেন। চায়ের কাপটা টেবিলে রেখে রহমান সাহেব বললেন, তোমার শরীর কেমন এখন? জ্বর কমছে শুনলাম। জি, এখন জ্বর নেই। আসিফ যে ডাক্তার আনাইছে সে তো নাকি টেস্ট করতে দিছে। সেইটা করাও নাই কেন? ঠান্ডা জ্বর হয়েছে। এখন তো সুস্থ আছি। পরে যদি আবার আসে তাহলে টেস্ট করাবো। আচ্ছা, হামির আর আমি কিছু কথা কইতে চাই তোমার সাথে। বেলি তাকিয়ে দেখে ছোট চাচু মাথা নিচু করে বসে আছে। ওর চিন্তা বাড়তে থাকে। এমন কি হয়েছে? দাদাজান কি বলতে রেখেছেন ওকে? হামির, ডাক্তার কি বলছে তোমারে সেটা বেলিরে খুইলা কও। আমার রিপোর্টে কি কি ঝামেলা আছে ওরে না কইলে বুঝবো না। হামির সংকোচে এদিক সেদিকে তাকাতে থাকে। ভাতিজিকে মিথ্যা কথাগুলো কিভাবে বলবেন বুঝতে পারছেন না। বেলি ভয় পেয়ে দাদাজানের হাত ধরে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? কি রিপোর্ট এসেছে? রহমান সাহেব দীর্ঘশ্বাস ফেলে করুণ মুখ করে বললেন, আমার হাতে আর বেশি সময় নাই। ডাক্তার বলছে ভিতরের কলকবজা সব নষ্ট হয়ে গেছে। তোমরা আমারে আর কিছুদিন পাইবা। বেলি বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে দাদাজানের কথা শুনে। আর ওইদিকে হামির খুব খুব করে কেসে ওঠে। রহমান সাহেব ছেলের দিকে তাকিয়ে বলেন, এমনে কাশো কেন? লাগতা সে হুপিং কাশি হইছে। পানি খাও। আর এরপরে বেলিরের রিপোর্টের কথা কও। হামির সত্যি সত্যি এক গ্লাস পানি শেষ করলেন। রহমান সাহেব কটমট করে তাকিয়ে ছেলেকে ইশার করেন কথা বলতে। বেলি, তোমার দাদাজানের কিছু রিপোর্ট আসলে ভালো আসেনি। ডাক্তার বলেছেন এগুলো চিন্তার বিষয়। হামির কোনোরকম টাইয়ের নটকিলা করে বললেন, হার্টে যে বলক হয়েছে সেটা কও। আর গুর্দা, ফ্যাপড়াতেও সমস্যা। শ্বাস নিতে না পারলে বোতলে কইরা উই যে অক্সিজেন নাকি ঢুকাইতে কইছে। এইসব খুইলা কও, নাইলে ও বুঝবো কেমনে। এবার বেলি সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ছোট চাচুকে কাঁদো কাঁদো হয়ে বলল, চাচু, কি হয়েছে দাদুর? ডাক্তার কি বলেছে? রহমান সাহেবের দিকে কঠিন দৃষ্টি নিয়ে তাকান হামিদ। সেটা পাত্তা না দিয়ে উনি বরং আরো অসুস্থ হওয়ার নাটক করতে থাকেন। উপায়ন্তর না দেখে হামিদ বেলিকে বললেন, বার্ধক্যজনিত সমস্যা, বিপি, ডায়াবেটিস বেশি, হার্ট আর লাংসের কন্ডিশনও তেমন ভালো না। ডাক্তার বললেন খুব টেক কেয়ার করতে হবে। হামির রীতিমতো ঘামছেন এভাবে মিথ্যা বলতে যে। তাহলে দাদাজানকে বাসায় আনলে কেন? হসপিটালে রাখতে। ওইখানে তো বেস্ট কেয়ার দিত। রহমান সাহেব বেলিকে ডেকে নিজের কাছে এনে বসালেন। তারপর ওর হাত ধরে বললেন, আমার যা দরকার তা দেওয়ার ক্ষমতা ডাক্তারের নাই। এইটা শুধু তুমি দিতে পারো। বেলি অবাক হয়ে বলল, আমি কি করতে পারি, দাদাজান?
আপনি বলুন, যা বলবেন আমি তাই করব। রহমান সাহেব বেলির হাতটা নিজের হাতের ওপরে রেখে বললেন, দেখো তো, বইনা, আমার হাতে কি দেখা যায়? বেলি দাদাজানের কথা বুঝতে পারে না, চুপ করে তাকিয়ে থাকে। এই হাত একসময় অনেক মজবুত ছিল, নিজের পরিবারের জন্য করে নাই এমন কিছু আছিল না। কিন্তু দেখো, এখন কেমন দুর্বল হয়ে গেছে। চামড়াগুলায় কত ভাঁজ পড়ছে। এখন চাইলেও হাত সোজা রাখতে পারি না, কাঁপতে থাকে। মন চায় কেউ যত্ন নিয়া শক্ত কইরা ধইরা রাখুক, যেমনে এক সময় আমি ধইরা রাখতাম তোমাগো। কথাগুলো বলতে যে রহমান সাহেবের গলা ধরে আসে। হামির অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকেন জন্মদাতার দিকে। কিছুক্ষণ চুপ থেকে রহমান সাহেব আবার বললেন, যতটা দুর্বল তুমি আমারে দেখতাসো আমি তার থেকে অনেক বেশি কমজোর হয়ে গেছি। আমার সময় হয়ে আসছে যাওয়ার। কিন্তু আমার নিজের কর্ম এমন যে কবরে যায়াও আমি শান্তি পামু না। বেলির চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে। এই বছরে বৃদ্ধ এই মানুষটা বুক পেতে ওকে আগলে রেখেছেন। সবাই যখন অভিমান নিয়ে দূরে সরে গেছে, রহমান সাহেব তখন বেলিকে অধিকার নিয়ে আঁকড়ে ধরে রেখেছেন। অনেক বেশি কষ্ট দেওয়া মানুষটা কিভাবে যে বেলির এত দুঃখ নিবারণের একমাত্র প্রচেষ্টাকারী হয়ে গেছেন সেটাও নিজেও জানে না। দাদাজান, এভাবে বলবেন না। আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার কিছু হবে না। বেলি, আমার লক্ষ্মী বইনা, তুমি আমার একটা কথা রাখবা। কথা দাও। কথা দিচ্ছি দাদাজান, আপনি যা বলবেন সব কথা শুনবো আমি। বেলি রহমান সাহেবের হাত শক্ত করে ধরে ওয়াদা করল, অর্করের দেশে ফিরা আইতে কও। আমি চাই আমার পোলারা আমারে কান্তি দৌব, আমার নাতিরা আমারে কবরে নামাউব। দাদাজান, বেলি অস্ফুটে উচ্চারণ করল, তুমি না কইলে ওই পাগলা আসব না। তোমারে আমি অনেক কষ্ট দিছি, চাইলে আমারে তুমি শাস্তি দাও, কিন্তু অর্করে আমার কাছে আয়না দাও। আমি আমার দাদুভাইরে কতদিন থেইকা ছুয়া দেখি না। তোমরা জানো না আমি বুকের মধ্যে গরম কয়লা নিয়া বাইচা আছি। মরার আগে তোমরা আমার বুকের এই আগুন নিভায় দাও। রহমান সাহেবের শ্বেত শুভ্র দাড়ি ভিজে ওঠে চোখের পানিতে। বেলি দাদাজানের হাত দুটো ধরে চুমু খায়। তারপর কিছু না বলে তিরপায় ঘর থেকে বের হয়ে যায়। হামির একদৃষ্টিতে চেয়ে থাকেন পিতার দিকে। রহমান সাহেব তার কাঁপতে থাকা হাতটা বাড়িয়ে দেন ছেলের দিকে। আকুতির সুরে বলেন, তুমি আমার হাত ধরবা না, হামির। আমারে কান্তি দিবা না, তোমার আব্বারে মাফ করবা না। হামিরের চোখেও পানি জমে। চশমা মোছার আড়ালে চোখের পানি লুকিয়ে ফেলেন। তারপর উঠে এসে রহমান সাহেবের হাত দুটো শক্ত হাতে ধরে বলেন, আপনি চাইলে আপনার সন্তানকে দেখতে পারেন, স্পর্শ করতে করতে পারে, জোর করে হলেও তাকে বুকে জড়িয়ে ধরতে পারেন। আমার কথা ভেবে দেখেন তো, এই যে আপনার হাতের বলিরেখা তার চাইতে বেশি দমড়ানো মোচানো আমার ভাগ্যের রেখা। আপনি আমাকে বলছেন আপনাকে কাঁধ দেওয়ার কথা। একবার ভেবে দেখেন তো আমি কাকে বলি ওই কথা। নীলিমার কবরে তো শুধু ও একা নেই, আমাকে বাবা বলে ডাকার মানুষটাও তো ওইখানেই শুয়ে আছে। আমি যে ওকে কোথায় খুঁজি, কার কাছে জেদ করে বলি আমার কাছে ফিরে আসুক। একবার ভেবে আমার কষ্টের কথা ভেবে দেখেন তো। হামিরুই আকাঙ্ক্ষিত শব্দটা উচ্চারণ করতে যেও থেমে যায়। রহমান সাহেব ছেলের বুকে মাথা ঠেকিয়ে বসে থাকেন। ছেলের হাতটা টেনে নিজের পিঠে রাখেন। হামিদ দাঁড়িয়ে থাকেন চুপ করে। বাবা আর ছেলে দুজনেই কাঁদছে, একজন হারিয়ে যাওয়া সন্তানকে আবার ফিরে পাওয়ার প্রার্থনায় আর অন্যজন না কখনোই না পাওয়ার যন্ত্রণায়। মসজিদ থেকে সুরেলা কণ্ঠে ভেসে আসে মুয়াজ্জিনের আজানের সুর। আচ্ছা, হৃদয় ভাঙ্গার এই করুণ সুর কি আজানের সুরের সাথে মিশে রবের দরবারে পৌঁছাবে? বেলি ঘরে এসে দরজা আটকে দেয়। দুর্বল শরীরটাকে টেনে নিয়ে দাঁড়ায় আলমারির কাছে। অনেক সাহস সঞ্চয় করে আলমারির ভেতরের একটা বিশেষ ড্রয়ার খোলে। কম্পিত হাতে তুলে নেয় দুটো চিঠির বান্ডিল। আস্তে করে বিছানায় এসে বসে একটা চিঠির বান্ডিল খোলে। এটা অর্কের পাঠানো বিশেষ চিঠি, যেটা বেলিকে ফিরোজ নিজের নামে দিয়েছিল। চিঠিটা খুললে বেলি চুমু খায়। নাক টেনে অর্কের গায়ের গন্ধ অনুভব করার চেষ্টা করে। হ্যাঁ, অর্কের গায়ের পারফিউমের গন্ধ ওর প্রতিটি চিঠিতে বেলি খুঁজে পায়। এটা বেলি প্রথম যেদিন বুঝতে পারে, সেদিন অর্ককে জিজ্ঞেস করেছিল এমনটা কেন। জবাবে অর্ক হেসে বলেছিল, ভালোবাসায় আমি অনেক হিংসুটে হয়ে গেছি বেলি। তাই তো ওই বাতাসকেও বুক ভরে টেনে তুমি যেন শুধু আমাকেই অনুভব করো সেই ব্যবস্থা করেছি। আমি নাতিকেও তোমাকে ঘিরে রাখবো বিশ্বাস হয়ে, তোমার মাঝে থাকবো আশ্বাস হয়ে, তোমাকে ছুঁয়ে থাকবো সুগন্ধি হয়ে, মিশে থাকবো তোমার নিঃশ্বাসের উষ্ণতা হয়ে। বেলি বাক্রুদ্ধ হয়ে তাকিয়েছিল অর্কের দিকে।
বুকের ভেতর উথালপাতাল টের পেলেও মুখে কিছু বলতে পারছিল না। কিছুক্ষণ পরে অর্ক নিজেই হেসে বলল, আরে বোকা, ওইটা তোমাকে ইমপ্রেস করার জন্য করতাম। সবাই সেন্ট মিশিয়ে চিঠি দেয়, আমি আমার লাগানো পারফিউম চিঠিতে দিতাম যাতে তুমি বুঝতে পারো ওই গন্ধটা আমার শরীর থেকেও আসে। বাট তুমি তো তুমি, ভালো কিছু তোমার বোঝার কথা না। এরপরে যদি কাউকে চিঠি লিখি তাহলে এই ভুল করব না। প্রতি লাইনে নিজের নাম লিখে রাখবো যেন অন্য কেউ চান্স নিতে না পারে। হাসির আড়ালে যে অর্ক নিজের কষ্ট লুকিয়েছিল সেটা বেলি খুব ভালো করে বুঝলেও অপারগ ছিল নিজের অনুভূতি বোঝাতে। মুখ ফুটে বলতে পারেনি আবেগের কি প্রচণ্ড আন্দোলন চলছিল ওর শিরা উপশিরায়। আর এই ব্যর্থতার কত বড় মাসুল দিতে হয়েছে বেলিকে। ভালোবাসার মানুষের বুকে সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিল অথচ সেই মানুষটাই ছুঁড়ে ফেলেছে ওকে রাস্তার মেয়ে বলে। 4টা বছর ধরে একবারও ওকে বলেনি, বেলি, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি এমন কিছু করনি। ওই ছবি, ওইসব মেসেজ সব মিথ্যা। আমি জানি তুমি পবিত্র। আমার বেলিফুলকে কোনো অপবিত্রতা ছুঁতে পারে না। বেলি কান্নায় ভেঙে পড়ে অর্কের লেখা চিঠিগুলো নিয়ে। অন্য পাশে পড়ে থাকে ওর লেখা ওই সব চিঠি যা এই বিচ্ছেদের বিষাক্ত আখ্যানকে ধারণ করে আছে অক্ষর আর শব্দের সংযুক্তিতে। কিন্তু আফসোস, বেলির স্বপ্নগুলোর মতো এই শব্দগুলো নিষ্প্রাণ হয়ে আর নিষ্প্রভ হয়ে আছে। গন্তব্য থাকার পরেও এরা ঠিকানাবিহীন। কান্না থামিয়ে বেলি মোবাইলটা তুলে নেয় হাতে। অর্কের নাম্বার খুঁজে বের করে। কতবার এভাবে ফোন হাতে নিয়ে ও অর্ককে কল করেছে, মেসেজ করেছে। কিন্তু অর্ক একবারের জন্য ওর ফোন রিসিভ করেনি। একটা মেসেজের জবাব পর্যন্ত দেয়নি। কতটা নোংরা ভেবে বেলিকে এভাবে অবজ্ঞা করেছে অর্ক এটা ভাবতেই যেন ওর দম বন্ধ হয়ে আসে। বেলি অনেক সাহস একত্রিত করে আজকে আবার অর্কের নাম্বার ডায়াল করে। অর্ক ল্যাপটপ নিয়ে দরকারি কিছু কাজ করছিল। অনেকদিন থেকে পেন্ডিং ওয়ার্ক জমা হচ্ছে। এগুলো শেষ করে একটা লম্বা ভ্যাকেশনে যেতে হবে, না হলে ও পাগল হয়ে যাবে। মন মস্তিষ্কের নিরন্তর এই দ্বন্দ্ব যে আর নেওয়া যাচ্ছে না। মোবাইলের রিংটোন বাজছে। অর্ক না তাকে এই কল কেটে দিল। এখন ফোনে কথা বললেই মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। আবারও রিং হচ্ছে। অর্ক বিরক্ত হয়ে এবারও না তাকে কল কেটে দিল। শুধু তাই না, ফোনও সাইলেন্ট করে দিল। একটানা 3 ঘন্টা কাজ করে ফাইনালি অর্ক ল্যাপটপ বন্ধ করল। চোখ থেকে চশমা খুলে মাথাটা চেপে ধরল। বেশ ভালোই ব্যথা করছে। অর্ক কিচেনে যে কফি বানালো। কি ভেবে যেন কফিতে একটু হট চকলেটও মিশিয়ে নিল। তারপরে ঘরে এসে আয়েশ করে চুমুক দিল গরম কফিতে। হঠাৎ মনে পড়ল কে যেন ফোন করছিল তখন। অর্ক তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে চেক করে। মিসড কল লিস্টের নামটা দেখে ওর বুকের মধ্যে রক্ত ছলকে ওঠে। বেলি কল করেছিল। এত বছর পরে অর্কের বেলি ওকে কল করেছিল। এও কি সম্ভব? অর্কের হাত কাঁপছে। কয়েক মিনিটে ওর পুরো শরীর যেন ঘেমে নিয়ে উঠল। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে অর্ক বেলিকে কল করতে নেয়। ঠিক ওই সময়েই বেলির ভয়েস মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। অর্কের মনে হচ্ছিল ও স্বপ্ন দেখছে। এইসব কখনো বাস্তব হবে না। এমন স্বপ্ন তো অর্ক বহুবার দেখেছে আর চোখ মেলতেই সে খুনভঙ্গুর স্বপ্নের আঘাতে ও আহত হয়েছে একবার দুইবার নয়, বারংবার। এবারও কি তাই হবে? এই আকাঙ্ক্ষা কি কখনো পূর্ণতা পাবে না? অর্ক কোনোমতে ভয়েস মেইলটা ওপেন করে। যে সময়ে অর্ক পৃথিবীর সবকিছু ভুলে নিজের নিঃশ্বাসটুকুকে সঙ্গী করে বেলির কণ্ঠ শুনছে, ঠিক একই সময়ে বেলি নিষ্পলক চোখে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। কাশি আটকাতে যে মুখে হাত দিয়েছিল, এখন তা মেহেদি রাঙ্গা হাতের মতো লাল। তফাৎ শুধু একটাই, রক্তটা অর্কের শুভ্র বেলি ফুলের। রহমান সাহেব আজকাল একা একা মসজিদে যেতে পারেন না। তার হাত পা কাঁপে। এমনিতে মতি মিয়া তাকে নিয়ে যায় মসজিদে। নামাজ শেষে আবার নিয়েও আসে। কিন্তু হামির আসার পরে মতি মিয়া ধমকের ভয় রহমান সাহেবের সামনে আসে না। বুড়ো মানুষটা এক মুহূর্তের জন্য তখন ছেলেকে ছাড়তে চান না। হামিরকে সাথে নিয়ে মসজিদে যান, আবার তার সাথেই বাসায় ফেরেন। বিকেল বেলা ছেলেকে নিয়ে হাঁটতে বের হন। কোনো দরকারি কাজে বাইরে গেলেও হামিরকে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হয়। মাগরিব আর এশার নামাজ রহমান সাহেব ছেলেকে সাথে নিয়ে পড়েন। নামাজ শেষে হামিরের কাজ হলো তাকে কুরআনের বাংলা তাফসির পড়ে শোনানো। আপাতদৃষ্টিতে মনে হবে যে বাপ ছেলের মধ্যেকার বরফ বোধহয় শেষ পর্যন্ত গলতে শুরু করেছে। কিন্তু ভেতরে ভেতরে দুজনেই যে ছাইয়ে মোড়া তুষের আগুন নিয়ে ঘুরছেন তা কাছের মানুষগুলো ছাড়া আর কেউ জানে না। হামির এশার নামাজ শেষে রহমান সাহেবকে হাত ধরে বাচ্চাদের মতো বাসায় নিয়ে আসলেন। মতি মিয়ার সাথে থাকলে রহমান সাহেব লাঠি ব্যবহার করেন।
কিন্তু ছেলের সান্নিধ্য পাওয়ার আশা এই বৃদ্ধকে এতটাই নাজুক বানিয়ে দিয়েছে যে নিজের শক্ত খোলস থেকে বের হয়ে আজ এক আদুরে বাচ্চার মতো হয়ে গেছেন উনি। হাঁটার সময় আমিরের হাত শক্ত করে ধরে রাখেন। এই ভয় না যে পড়ে যাবেন, বরং ছেলেকে এটা বোঝাতে যে আজ উনি কত দুর্বল, ছেলের ভালোবাসা তার কতটা দরকার। বাসায় এসে বসতে না বসতেই আমিরের মোবাইলে কল আসে অর্কের। হাসনা শ্বশুর আর দেবরের জন্য চা বানিয়ে দিয়ে গেছেন। রহমান সাহেব সেটাই টোস্ট বিস্কিট দিয়ে ভিজিয়ে খাচ্ছেন। হামিরকে গম্ভীর মুখে ফোনে কথা বলতে দেখে রহমান সাহেব বললেন, হামির, কে ফোন দিছে? কার লগে কথা কও? হামির ইশারা করেন পিতাকে চুপ করার জন্য। তারপরে আরো গম্ভীর হয়ে বললেন, অবস্থা খুব একটা ভালো না। নানা রকমের জটিলতা দেখা দিয়েছে শরীরে। ডাক্তার বলেছেন অনেক টেক কেয়ার করার দরকার। পারসিকশনের কারণে চলাফেরায় ঝামেলা হবে। তুই কি একবার আসতে পারবি? চাচু, দাদাজানকে ফোন দাও, আমি কথা বলবো। হামির ফোন নিয়ে রহমান সাহেবের হাতে দিয়ে বলেন, অর্ক ফোন করেছে, কথা বলুন। নাতির ফোন পেয়ে খুশিতে রহমান সাহেবের মুখে যেন চাঁদের হাসি ফুটে ওঠে। তাই তো উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, অর্ক, দাদুভাই আমার, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম, দাদাজান। আপনি কেমন আছেন? শরীর খারাপ হয়েছে কেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার দাদুভাই আমারে ফোন করছে। এখন আমি চাঙ্গা হয়ে গেছি। বুড়ো মানুষটার কণ্ঠের আবেগ অর্কের হৃদয়ে ঝড় তোলে। এই মানুষগুলোকে দূরে রেখে ও যে নিজেও ভালো নেই। অর্ক ধরা গলা বলল, দাদাজান, আপনার কিছু হয়নি। আপনি সুস্থ হয়ে যাবেন। আমি হামির চাচুকে বলবো আপনাকে দরকার হলে বিদেশে নিয়ে আসতে। এখানে আপনার বেস্ট ট্রিটমেন্ট হবে। নাতির কান্নামাখা গলার স্বর শুনে রহমান সাহেবের চোখেও পানি আসে। বটবৃক্ষের শেকড়ের মতো এই সম্পর্কগুলোই তার জীবনের প্রাপ্তি। উনি কাঁধের রুমাল দিয়ে চোখ মুছে বললেন, ধুর পাগলা, তাই হয় নাকি? জবেদারের রায়খা আমি কই যামু? এতগুলা বছর ওর কবর দেখা আমি বুকে পাথর বাইন্ধা বাঁচছি তোমাগো সবার জন্য। এখন সময় আইসে ওই কবরে যা পিঠ লাগানের, জবেদার সাথে দেখা করবার। দাদার কথা শুনে অর্ক এবার জোরেই কান্না করে দেয়। আপনি কোথাও যাবেন না, আমাদের কাছে থাকবেন। আপনাকে আমাদের অনেক দরকার, দাদা যান। রহমান সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমারে বেলির অনেক দরকার অর্ক। এইটা বুঝতে তোমার আর কত সময় লাগবে? হঠাৎ এমন কথা শুনে অর্ক থমকে যায়। বুকের ভেতর যেন কলিজা দাপাতে থাকে। বেলি ঠিক আছে তো? অর্ক, আমার কথা মন দিয়ে শুনো। বেলি ভালা নাই। যে ফুল তুমি আমার কাছে আমানত রাখা গেছো, সময় আইছে এখন সেই আমানত বুইজা নেওয়ার। তুমি আর দেরি কইরো না দাদু ভাই। তোমার বেলি ফুল জইরা যাওয়ার আগে তুমি আয়সা ওরে আগলায় নাও। বেলির কি হয়েছে, দাদা যান? অর্ক কোনোমতে প্রশ্নটা করল। জানি না, ঠিক মতো খায় না, কারো লগে কথা কোনা। যেই মায়া কারণে অকারণে হাইসা পুরা বাড়ি মাথায় তুইলা রাখতো, আজকার রহমান মঞ্জিলের এক কোনাতেও ওর হাসির আওয়াজ পাওয়া যায় না। সারাদিন ছাদের ঘরে দরজা দিয়া পইরা থাকে, না জানে কি করে ওইখানে। একদিন আমি জিজ্ঞাসিলাম, বইন তুমি সব ফালা ওইখানে কি করো? জানো সে আমারে কি কইছে? কি বলেছে? অর্ক যেন এই শব্দ দুটি উচ্চারণ করতেও নিজের সবটুকু জোর লাগিয়ে দিল। আমারে কো, দাদাজান, আপনার এত বড় রহমান মঞ্জিলের কোথাও আমার কিছু নাই। আমার যা কিছু সব চিলেকোঠার ঘরে আছে। ওইখানে আমার না হওয়া একটা সংসার আছে। তুমি দেশে আয়সা ওর সংসার পুরা কইরা দাও দাদু ভাই। আমার শ্বাসের আর ভরসা নাই। তুমি আয়সা তোমার বেলিরে বুইচা নাও। রাশাদ একটা অফিসিয়াল কাজে সপ্তাহখানেকের জন্য শহরের বাইরে গিয়েছিল। আজকে ওর ফেরার কথা। অর্ক বলেছিল ওকে যে নিয়ে আসবে স্টেশন থেকে। কিন্তু 1 ঘন্টা ওয়েট করেও অর্কের দেখা না পেয়ে রাশাদ ট্যাক্সি দিয়ে বাসায় এসেছে। মনে মনে হাজারটা গালি দিয়ে ক্ষোভ মেটাচ্ছে। শালা, মোবাইলে যদি কল রিসিভ না করিস তাহলে মোবাইল রাখিস কেন? ফেলে দিয়ে কবুতর পালা শুরু কর। কবুতরের পায়ে চিঠি লিখে সবার কাছে খবর পাঠা। আহাম্মক কোথাকার। বাসায় এসেই রাশাদ অর্কের রুমে যায়। কিন্তু সেখানে ও নেই। খুঁজতে খুঁজতে স্টাডি রুমে এসে দেখে অর্ক মাটিতে পা ছড়িয়ে বসে আছে। সিগারেটের ধোঁয়া দিয়ে পুরো স্টাডি রুম কেমন গুমট হয়ে আছে। পাশে রাখা ফোন বাজছে কিন্তু শব্দ নেই, কারণ মোবাইল সাইলেন্ট করে রাখা। রাশাদ দৌড়ে এসে অর্কের কাছে বসে সিগারেটের প্যাকেট, স্ট্রে সব সরিয়ে দেয়। অর্ক, কি হয়েছে? তোর এই অবস্থা কেন? অর্ক কেমন শূন্য দৃষ্টিতে রাশাদের দিকে তাকায়। আস্তে করে বলে, বেলি ভালো নেই, রাশাদ। আমার বেলিফুল ভালো নেই।
তোকে আমি সেদিন বলেছিলাম ওর খবর নিতে। দেখেছিস, আমি ঠিক ছিলাম। ও ভালো নেই, একদম ভালো নেই। অর্ককে এমন উদ্ভ্রান্তের মতো আচরণ করতে দেখে রাশাদ সত্যিই ভয় পেয়ে যায়। বেলির কি কিছু হয়েছে? কই সামারা তো রাশাদকে কিছু বলেনি। অর্ক, রিল্যাক্স। বেলি ভাবির কিছু হয়নি। না হলে সামারা আমাকে বলতো। অর্ক কোনোরকমের রাশাদের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ায়। ওর হাত ধরে বলে, আমি দেশে যাব। দাদাজান মিথ্যে বলবেন না আমাকে। বেলির কিছু হয়েছে, রাশাদ। আমার ওর কাছে যেতে হবে। অর্ক, মাথা ঠান্ডা কর। আমি সামারাকে ফোন করছি। খারাপ কিছু হলে ও আমাকে অবশ্যই বলবে। স্টপ ইট, রাশাদ। খারাপ কিছু হলে মানে কি? আমি কি ওয়েট করব ওর খারাপ কিছু হওয়ার? রাশাদ অপ্রস্তুত হয়ে বলল, আমি সেটা বলিনি। তোর মাথার ঠিক নেই তাই এভাবে নিচ্ছিস। তুই দেশে যাবি এটা খুশির কথা। কিন্তু সামনের সপ্তাহে তোর ফাইনাল পেপার সাবমিশন। অ্যাটলিস্ট সেই পর্যন্ত নিজেকে কন্ট্রোল কর। নিজের জীবনের সাথে অনেক খেলা করেছিস আমার ভাই। কিন্তু আর না, এবার যা করবি ভেবেচিন্তে কর। লাইফ বারবার সুযোগ দেবে না। স্কুল থেকে বেলিদের কয়েকজনকে একটা আইসিটি ট্রেনিংয়ের জন্য ঢাকা পাঠানো হয়েছে। হাসনা প্রথম দিকে রাজি ছিলেন না বেলিকে এভাবে ঢাকা পাঠাতে। এমনিতেই ওর শরীর তেমন ভালো না, আবার একা একা এতটা দূরের পথ। কিন্তু বেলি জেদ ধরেছে যে ট্রেনিংয়ে যাবেই। আসলে বেলি সদর হাসপাতালের কিছুদিন আগেই চেক আপ করিয়েছে। পেটের ব্যথা আর সহ্য হচ্ছে না। ওখান থেকেই বলেছে ওকে ঢাকায় যে বড় ডাক্তার দেখাতে। বাসায় এসব কেউ জানে না। বেলি ট্রেনিংয়ের জন্য জেদ ধরেছে কারণ এটাই একমাত্র উপায় কাউকে না জানিয়ে ডাক্তার দেখানোর। আসিফ চেয়েছিল বেলির ঢাকায় যাওয়ার কথা মোহাইমেনকে জানাতে। কিন্তু সেটা বেলি শুনেই না করে দিয়েছে। হাসনাকে শুধু বলেছে, মা, আমাকে আর কারো কাছে বোঝা বানিও না, প্লিজ। বড় মা আমার জন্য ঢাকায় চলে গেছে। এখন আমাকে কিভাবে ওই বাসায় তাদের কাছে যেতে বলছো? মনের সংকোচে শেষ পর্যন্ত আসিফ নিজেও আর ফোন দেয়নি। আসলেই তো তাই। বড় ভাবি যে বেলিকে ক্ষমা করতে পারেননি সেটা তো সবাই জানে। দুদিন আগে বেলির ট্রেনিং শেষ হয়েছে। কিন্তু ওর শরীরের অবস্থা খুব খারাপ। পেটের ব্যথায় ও ঠিকমতো খেতে পারছে না, ঘুমাতে পারছে না। শরীরে জ্বর লেগেই আছে। ট্রেনিং এর শেষ দিন বেলি অনেক অসুস্থ হয়ে পড়ায় ওকে হাসপাতালে নিতে হয়। ওর কলিগরা বাসায় ফোন করে জানাতে চেয়েছিল। কিন্তু বেলি অনেক অনুরোধ করে তাদেরকে আটকায়। বলে যে বাসায় বৃদ্ধ দাদু আর প্যারালাইজড বাবা আছে। উনারা এই টেনশন সহ্য করতে পারবে না। একটা অঘটন ঘটে যেতে পারে। শেষ পর্যন্ত তারা রহমান মঞ্জিলের কাউকে ফোন না দিলেও বেলিকে হাসপাতালের অবজারভেশনের জন্য একদিন রাখার ব্যবস্থা করেছেন। প্রিন্সিপাল ম্যাডাম নিজে টাকা পাঠানোর ব্যবস্থা করেছেন, যদিও বেলির আত্মসম্মান ওকে টাকা নিতে চাই দিচ্ছিল না। তখন ম্যাডাম বলেছেন এটা ওর স্যালারি থেকে পরে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। ডাক্তার ইমার্জেন্সি কিছু টেস্ট করতে দিয়েছিল বেলিকে। আজকে তার রিপোর্ট আসবে। বেলির এক কলিগ এসেছে ওর সাথে। রিপোর্ট নিয়ে তারা ডাক্তারের চেম্বারের বাইরে অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে। কিন্তু ওর কলিগের হঠাৎ একটা ইমার্জেন্সি আসায় বেলি তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। ও একাই এখন বসে আছে চেম্বারের। কিছুক্ষণ পরে বেলির ডাক পড়ল। ডাক্তার মহিলাটি মধ্যবয়সী এবং যথেষ্ট গম্ভীর। অনেকক্ষণ সময় নিয়ে উনি বেলির কেস হিস্ট্রি আর সব রিপোর্ট দেখলেন। তারপর চোখ থেকে চশমা খুলে টেবিলে রেখে সরাসরি বেলির দিকে তাকিয়ে বললেন, পেশেন্ট তো আপনি, কিন্তু একা কেন এসেছেন? সাথে পরিবারের কেউ আসেনি? বেলি মাথা নেড়ে না করল। ওর কেমন ভয় লাগছে। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। কিছু যে একটা খারাপ অসুখ হয়েছে ওর সেটা বেলি জানে। কিন্তু ডাক্তারের মুখোমুখি বসে ওর আসলেই নার্ভাস লাগছে। মিস নাকি মিসেস? বিয়ে হয়েছে? বেলি এবারও মাথা নেড়ে জবাব দেয়। ডাক্তার মহিলা কিছুটা বিরক্তি নিয়ে বললেন, আপনি কথা বলতে পারেন না? কাউকে সাথে নিয়ে আসেননি কেন? হাসবেন্ড কোথায়? সে কেন আসেনি? বেলির কেন যেন খুব কান্না পায়। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। একটা ভরাপুরা পরিবার আছে ওর। ভালোবাসার একজন মানুষ আছে। তবুও বেলি আজ কত একা। ওর পাশে আজ কেউ নেই। কেউ না। ডাক্তার মহিলা বেলিকে কাঁদতে দেখে পানি এগিয়ে দিলেন। অনেকটা নরম সুরে বললেন, কেঁদো না। স্বামী কি বিদেশে থাকে? শ্বশুরবাড়িতে কেউ নেই? তোমার বাবা মা আছেন? বেলি পানি খেয়ে নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, বাবা প্যারালাইজড। বাসায় দাদাজান ও অসুস্থ। মা তাদের দেখাশোনা করেন। সাথে আসতে পারবেন না। আর তোমার স্বামী, সে কোথায়?
স্বামী শব্দটা বেলির কলিজায় কাঁপন ধরিয়ে দেয়। ও মাথা নিচু করে কোনোমতে বলে, ও বিদেশে থাকে। 4 বছর হয়ে গেছে। ডাক্তার ম্যাডাম বেলির রিপোর্টগুলো আরেকবার দেখলেন। তারপর ওর দিকে তাকিয়ে বললেন, বেলি, আমার কথা মন দিয়ে শোনো। সাধারণত এমন কেসে আমরা পেশেন্ট পার্টির সাথে সরাসরি কথা বলি, মানে পরিবারের সদস্যদের সরাসরি জানানো হয় পুরো পরিস্থিতি। কিন্তু যেহেতু তোমার সাথে কেউ নেই, সেক্ষেত্রে একটাই অপশন আছে সামনে। বেলি তাড়াতাড়ি করে বলল, কোন সমস্যা ম্যাডাম? আপনি আমাকে খুলে বলতে পারেন। আমার সাহস আছে, বিশ্বাস করুন। ডাক্তার বেলির মুখের দিকে তাকিয়ে করুণ একটা হাসি দেন। না জানে কত কষ্টে মেয়েটা এভাবে বলছে, না জানে কত সুখ সহ্য করে নিজেকে সাহসী বানাবার চেষ্টা করছে। না চাইতেও মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। কিন্তু পেশাগত দায়বদ্ধতার কাছে ব্যক্তি আবেগের মূল্য নেই, অন্তত এই পেশায় তো নাই। তাই উনি ঠিক করলেন বেলিকে সব খুলে বলবেন। ঘণ্টা দেড়েক পরে বেলি ধানমন্ডি লেকের এক কোনায় বসে আছে। একদম কর্নারের লোকজনের সমাগম কম। অনেকটা সময় বেলি থম ধরে বসছিল। এমন লাগছিল যে ওর চোখের সামনে দিয়ে চলন্ত রেলগাড়ির মতো সব ছুটে চলেছে। কিন্তু বেলি স্টেশনের প্ল্যাটফর্মে একা বসে আছে, গন্তব্যহীন হয়ে। ওর আর কোনো তাড়া নেই, নেই আপনজনদের কাছে ফেরার তাগিদ। এখন শুধু একটা যাত্রায় বাকি, তারপরে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বেলি। কাউকে আর কষ্ট দেবে না, আর ডানা মেলে উঠতে চাইবে না প্রথার প্রাচীর ডিঙিয়ে। কাউকে অভিযোগ করার সুযোগ দেবে না। বেলি নিজের সব ভুলগুলোকে সম্বল করে নিঃস্ব হয়ে বিদায় নেবে। কারো কাছে আর ভালোবাসার আর্জি পেশ করবে না। বলবে না মিনতি করে, আমাকে বিশ্বাস করো, আমি পাপ করিনি। যতটা খারাপ তোমরা আমাকে ভাবো ততটা খারাপ আমি না। এতটা খারাপ আমি ছিলামই না। আমি না বুঝে ভুল করেছি। কিন্তু তোমাদের কষ্ট দিয়ে আমি নিজেও ভালো থাকিনি। দেখো কত বড় শাস্তি দিয়েছি আমি নিজেকে। তোমাদের স্বস্তি দিতে সব ভুলের দায় মাথায় নিয়ে চলে যাচ্ছি। বেলি লেকের পানির দিকে তাকিয়ে নিজের অস্পষ্ট অবয়ব দেখে মুচকি হাসে। এমন লাগে যেন ওই অস্পষ্ট প্রতিচ্ছবির মাঝে ওর জীবনের স্থিরচিত্র ফুটে উঠেছে। সবকিছু কত ঠুনকো, বাতাসের বেগে তরঙ্গের তোড়ে মিলিয়ে যাবে চিরতরে। বেলি বিড়বিড় করে বলল, বাবা, তুমি বলেছিলে আমাকে মরে যেতে। তোমার চাওয়ার মান আমি রাখছি, বাবা। আমাকে জন্ম দেওয়ার দায় এই জীবনেই চুকিয়ে দিয়ে যাচ্ছি। আর কষ্ট দেব না তোমাকে। আর মাথা হেট হবে না তোমার আমার জন্য। বিশ্বাস করো, আর কেউ তোমাকে ওই খারাপ কথাগুলো বলার সুযোগ পাবে না। তোমার বেলির রহমান মঞ্জিলের সব দিনা পাওনা চুকিয়ে চুপ করে চলে যাবে। এইভাবে ফাঁকি দিয়ে যাব যে চোখ মেলে আর দেখবে না আমাকে। বেলি মোবাইল বের করে অর্কের ছবির দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে। খুব সন্তর্পণে ছবিটা কাছে এনে চুমু খায়। ম্লান হাসি দিয়ে বলে, কি মাস্টার মশাই, কেমন হলো বলো তো? জীবনের রেসে আমি তোমার চাইতেও এগিয়ে গেলাম। তোমাকে পেছনে ফেলে এতটা আগে চলে যাচ্ছি যে চাইলেও তুমি আমাকে আর ছুঁতে পারবে না। তোমাকে দেওয়া সব কষ্টের হিসাব চুকিয়ে বিদায় নিচ্ছি। আর কেউ তোমাকে এভাবে কষ্ট দেবে না, অর্ক। আর কারোর জন্য তোমাকে মাথা নত করতে হবে না। আর কোনো যন্ত্রণা দেবে না তোমাকে এই রাস্তার মেয়েটা। নিজের অজান্তে শরীরে যে অপবিত্র ছোঁয়া মাখিয়েছিলাম সেটার ঋণ সুদ সমেত শোধ করে যাচ্ছি। এবার তো রাগ কমাও, অর্ক। এখন তো তোমার খুশির দিন আসছে। আর আমার জন্য দূরে থাকতে হবে না পরিবার থেকে, নিজের মা বাবা থেকে। জানো অর্ক, তোমার মতো বড় মাও আমাকে এখন ঘৃণা করে। আমার চেহারা দেখলে তার মনে নিজের সন্তানের কষ্টগুলো মনে পড়ে। দেখো না কিভাবে সম্পর্কের মায়া ফেলে এই দালানকোঠার প্রাণহীন শহরে এসে বসে আছেন। কিন্তু আর না, তোমাদের সবার অভিযোগ আমি মাথা পেতে নিয়ে চলে যাচ্ছি। বেলি আর কাউকে তার প্রিয়জন থেকে আলাদা করবে না। পরিবারের কাছে, তোমার কাছে আমার প্রয়োজন অনেক আগেই ফুরিয়েছে, অর্ক। জগদ্দল পাথরের মতো শুধু তোমাদের সবার সুখের পথে বাধা হয়েছিলাম। এবার সরে যাচ্ছি সারা জীবনের মতো। তুমি চলে এসো, অর্ক। নতুন জীবনের হাত ধরে চলে এসো নিজের আপনজনদের কাছে। বেলির হিসাবের খাতা ফুরিয়ে গেছে। ও আর কোনো লোকসান করবে না তোমার, মাস্টার মশাই। বেলি নোটিফিকেশনের সাউন্ড শুনে ফেসবুকে যে দেখে এলিশা নামের মেয়েটা অর্কের সাথে নতুন করে ছবি দিয়েছে। অর্কের গালে চুমু দিচ্ছে। দুজনেই ম্যাচিং করে সাদা রঙের পোশাক পরেছে। অর্ককে কেমন রাজপুত্রের মতো দেখাচ্ছে। বেলি অর্কের ছবিতে হাত বুলিয়ে দেয় আলতো করে। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে মোবাইলে।
অনেকক্ষণ সময় নিয়ে ও অর্কের ছবিটার দিকে তাকিয়ে থেকে ছোট একটা কমেন্ট করে। তারপর নিজের আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। আকাশের কোণে সিঁদুর রাঙা মেঘের ঘনঘটা। বেলির চোখে আজ অদ্ভুত শান্তি। আজ অনেকদিন পরে, না অনেক বছর পরে বেলির নিজেকে সার্থক মনে হচ্ছে। ওর কাছে অর্কের খুশির দেনা শোধ হয়ে গেছে এটা ভেবেই স্বস্তি লাগছে। মানুষটা তো কম কষ্ট করলো না বেলির জন্য, কত আঘাত করেছে নিজেকে। এবার অর্ক নিজের সঠিক গন্তব্যের সন্ধান পেয়েছে। জীবদ্দশায় বেলি এটা দেখতে যেতে পেরেছে তাই অনেক বেশি। বেলি নিজের হাতের দিকে তাকায়। অর্কের কিনে দেওয়া লাল চুড়ির কয়েকটা এখনো ওর হাতে রিনিচিন করছে। বুক থেকে উঠে আসা দীর্ঘশ্বাস বেলি বুকেই চাপ দিল। তারপর চুড়িগুলো খুলে লেকের পানিতে ফেলে দিল। নিজের শূন্য হাত দুটোর দিকে তাকিয়ে বেলি কান্না পেলেও কাঁদল না। শুধু আস্তে করে বলল, তোমরা আজ মুক্ত। সব বন্ধন থেকে, সব অভিযোগ থেকে, সব আকাঙ্ক্ষা থেকে। রাশাদের বাসায় আজকে পার্টি চলছে। ওদের দুই ফ্রেন্ডের বিয়ে হয়েছে। দুজনেই নেক্সট উইক জার্মানি চলে যাবে। তাই ওদের ফেয়ারওয়েল পার্টি রাশাদ নিজের বাসাতেই করছে। এবার জোর করে অর্কেও সব কাজেও যুক্ত করেছে। দেশ থেকে বেলির কল আসার পরে অর্কের চোখ মুখে কেমন একটা খ্যাপাটে পাগলা। কিছু একটা নিয়ে ও খুব অশান্তিতে আছে। কিন্তু সেটা কি তা মুখ ফুটেও বলছে না। হুট করে সব রেখে দেশে যাওয়ার চিন্তা করছে। তাই রাশাদ ওকে দিয়ে এটা ওটা করিয়ে ব্যস্ত রেখেছে যেন কিছুটা রিল্যাক্স থাকতে পারে দুশ্চিন্তা থেকে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু সমস্যা বাজিয়েছে এলিশা। কেক কাটার সময় ও অর্কের গালে কিস করে সেলফি তোলে। ব্যাপারটা এতটাই হুট করে হয়েছে যে অর্ক তাৎক্ষণিক রিয়েক্ট করতে পারেনি। কারণ পার্টির আনন্দ ও নষ্ট করতে চায়নি। কিন্তু এলিশা যখন ফেসবুকে পিকচার আপলোড দিয়ে বসে, অর্ক আর মেজাজ ধরে রাখতে পারে না। পার্টি রেখেই নিজের ঘরে যে দরজা বন্ধ করে বসে আছে 1 ঘন্টা ধরে। এদিকে রাশাদ পড়েছে মহাঝামেলায়। একদিকে গেস্টদের সামলাতে হচ্ছে, অন্যদিকে সবার প্রশ্ন অর্কের কি হয়েছে, এমন করে চলে গেল কেন। এলিশা নিজেও অবাক হয়েছে অর্ককে এভাবে হুট করে পার্টি ছেড়ে চলে যেতে দেখে। এলিশা এসে রাশাদকে প্রশ্ন করেছিল আসলে ব্যাপারটা কি। কিন্তু রাশাদও ওইভাবে কিছু বলেনি। শুধু এটা বলল অর্ককে একা থাকতে দিতে কিছুটা সময়। মেজাজ ঠিক হলে অর্ক নিজেই চলে আসবে। এলিশা প্রথমে অর্কের ব্যবহারে কষ্ট পেলেও এখন সবটা জানার জেদ অনুভব করছে। প্রথম দেখার পর থেকেই অর্কের জন্য ওর মনে অন্যরকম ভালোলাগা কাজ করেছে। নানাভাবে ও অর্ককে সেটা বোঝাতেও চেয়েছে। কিন্তু প্রতিবার যেন অদৃশ্য এক বাধার দেওয়াল তুলে দিয়েছে অর্ক। চাইলেও এলিশা সেটা পার করতে পারেনি। তবে আজকে ওকে জানতেই হবে এমন কি আছে যা অর্ককে ওর কাছে আসতে দিচ্ছে না। এলিশা জানে অর্ক ম্যারিড। কিন্তু পশ্চিমা কালচারে এটা কোনো ব্যাপার না। আর এভাবে লং ডিস্টেন্স রিলেশন কন্টিনিউ করা টাফ। মানুষের শারীরিক আর মানসিক চাহিদার ব্যাপার আছে। তাহলে অর্ক সেটা কেন বুঝতে চাইছে না। রাশাদকে কয়েকবার প্রশ্ন করেও এলিশা জবাব পায়নি। প্রতিবার শুধু একটা কথাই শুনেছে, যে অর্ককে তোমরা দেখছো সেটা ওর একটা আংশিক রূপ। এটা দেখে ওকে জাজ করতে যেও না। ভীষণভাবে ঠকে যাবে। তাই এলিশা আজকে নিজে থেকেই এসে অর্কের সাথে কথা বলতে চাইল। কয়েকবার নক করার পরে দরজা খুলে অর্ক দেখল এলিশা দাঁড়িয়ে আছে। ভেতরে আসতে পারি? কি মনে করে অর্ক না করল না, বরং এলিশাকে ভেতরে আসতে দিল। অর্ক, তোমার সাথে কিছু কথা ছিল। আর সেগুলো না বলে আমি মেন্টালি স্যাটিসফাইড হতে পারবো না। অর্ক এলিশার মুখোমুখি দাঁড়ায়। গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে চাও বলো। আমিও চাই আজকে সব খোলাসা হোক। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? তুমি ইন্টেলিজেন্ট একটা ছেলে অর্ক, আর আমি তোমার জন্য আমি কি ফিল করি সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তাহলে কেন এমন করছো? কিসের দ্বিধা তোমার মাঝে? অর্ক এলিসার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি জানো আমি বিবাহিত। সো হোয়াট? এই রিলেশনশিপ ম্যাটার করে না। আমরা চাইলে নতুন করে শুরু করতে পারি সবকিছু। এলিসা অর্কের গালে হাত রাখতে চায়। কিন্তু অর্ক তার আগেই দূরে সরে যায়। মারাত্মক শীতল কণ্ঠে বলল, ডন্ট, এলিসা, নট এগেইন। আমাকে স্পর্শ করার অধিকার যদি কারো থেকে থাকে সেটা শুধু আমার ওয়াইফের। আমি বেলির থেকে দূরে আছি কিন্তু ওর জন্য আমার ভালোবাসা আমার সাথেই আছে, আর সেটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। আমি শুধু বেলির। আমাকে পাওয়া তো দূর যাওয়ার কোথাও মাথায় এনো না। তাহলে এই যে বন্ধুত্ব আছে সেটাও হারাবে তুমি। অর্কের মুখে কঠিন কথাগুলো শুনে এলিসার চোখে অশ্রুরা ভিড় করে। ও কান্না চেপে বলে,
আমি কোথায় বেলির কাছে হেরে গেছি বলতে পারো, অর্ক? আমার এমন কি নেই যা তুমি বেলির মাঝে পেয়েছ? অর্ক মৃদু হেসে বলল, বেলি আর তোমার মাঝে তুলনা করার কোনো অপশন নেই, এলিশা। তারপরেও যদি জানতে চাও তো শোনো। আজকে তোমার যত কষ্টই হোক না কেন তুমি একসময় অন্য কাউকে নিয়ে জীবন শুরু করবে। না পাওয়ার ব্যর্থতাকে ভুলে যাবে জীবনে অন্য প্রাপ্তির আনন্দে। কিন্তু আমি বেলিকে না পেলে কি হবে জানো? এই অর্ক বেলির জন্য জমা করা ভালোবাসা বুকে নিয়ে হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করে নেবে, তবুও ওর জায়গা কাউকে দেবে না। বেলি কাছে থাকুক অথবা দূরে, আমার নিঃশ্বাসে যতদিন উষ্ণতা থাকবে সেটা শুধু বেলির জন্য থাকবে। বেলিও কি তোমাকে এভাবে ভালোবাসে? সত্যি করে বলো, অর্ক। বেলি কি তোমার মতো করেই তোমাকে চায়? বেলি কি চায় আমি জানি না, জানার দরকারই পড়েনি। কারণ ভালোবাসা তো বিজনেস ডিল না যে চাওয়া পাওয়ার হিসাব করে সিদ্ধান্ত নেবে। তবে এটা নিঃসন্দেহে বলতে পারি, আমার চাওয়ার অংশীদার আর কেউ হতে পারবে না। আমি মুর্তজা রহমান, অর্ক শুধু বেলির আমানত। আমার ভালোবাসায়, স্পর্শে, মুগ্ধতায় শুধু বেলির নাম লেখা আছে। আর এটাই এক জীবনের জন্য যথেষ্ট আমার কাছে। তুমি প্লিজ যাও এখান থেকে। এলিশা চোখ থেকে পানি মুছে বলল, তোমার ভালোবাসার জন্য শুভকামনা রইল, অর্ক। তবে যদি কোনোদিন মনে হয় তুমি আর কাউকে নিয়ে ভাবতে চাও তাহলে প্লিজ আমাকে একবার মনে করো। তার আগে যেন আমার মৃত্যু হয়। অর্কের কথা শুনে এলিশা চমকে ওঠে। এভাবে ও বলতে পারল। আর কোনো কথা না বাড়িয়ে এলিশা চলে যেতে নেয়। ঠিক তখনই পেছনে থেকে অর্ক বলল, আমি দেশে চলে যাচ্ছি। আর কখনো দেখা হবে না। তুমি ভালো থেকো। আর ভালো একজন জীবনসঙ্গী খুঁজে নিও। আমার শুভকামনা রইল তোমার সুন্দর ভবিষ্যতের জন্য। এলিশা কান্না আটকাতে না পেরে অর্কের ঘর থেকে বের হয়ে যায়। একবারের জন্যও পেছনে ফিরে তাকায় না। অর্কর নোটিফিকেশনের সাউন্ড শুনে অর্ক ফেসবুক ওপেন করে চমকে গেল। নীলপদ্ম আইডি থেকে এলিসার পোস্ট করা ওই ছবিতে কমেন্ট করা হয়েছে। অর্ক ভালো করেই জানে এটা বেলির আইডি। কিন্তু বেলি এই ছবি দেখে কি ভেবেছে? ও কি কমেন্ট করেছে? তুমি নতুন সুখের সন্ধানে সফল হও। আমি দূর আকাশের নক্ষত্র হয়েছে দেখব তোমার প্রাপ্তির পূর্ণতা। অর্কের মনে হলো কেউ ওর হৃৎপিণ্ড চেপে ধরেছে। ঠিক এই মুহূর্তে নিঃশ্বাস নেওয়াটাই সবচেয়ে বেশি কঠিন কাজ। বেলি কি লিখলো এটা? ও কি ভেবেছে অর্ক আর এলিশা একসাথে? রাগে ক্ষোভে অর্কের দিশেহারা লাগছে। এই মেয়ে ওর জান না নিয়ে থামবে না। অর্ক বেলিকে টেক্সট করতে ওর আইডিতে যায়। কিন্তু আইডি ডিএক্টিভেট করা। হোয়াটসঅ্যাপে কল করার চেষ্টা করেও পারে না। বেলি ওকে ব্লক করে দিয়েছে। অর্ক পাগলের মতো ঘরজুড়ে পায়াচারি করতে থাকে। কিছু তো একটা আছে যাও বুঝতে পারছে না। বেলির এই আচরণ, ওর এই অভিমান, এই সবকিছু স্বাভাবিক না। এতগুলো মাস, বছরে কই বেলি তো একটা কদম বাড়ায়নি ওর দিকে। একবার চেষ্টা করেনি অর্কের সাথে যোগাযোগ করার। তাহলে আজ এই অজানা আক্ষেপ কেন? এই অদৃশ্য অভিমান কেন? কি চায় বেলি? কেন ও এমন করছে? দাদাজান বলেছেন বেলি অসুস্থ, নিজের যত্ন নেয় না। কিন্তু কেন? এত সব প্রশ্নের ভিড়ে অর্কের মনে হচ্ছিল ও পাগল হয়ে যাবে। এই মেয়ে কি ওকে একটু শান্তি দেবে না? ও কি একবারের জন্য রহম করবে না অর্কের ওপর? অর্ক হাতের ফোনটা ছুঁড়ে ফেলতে যেও থেমে যায়। হঠাৎ করে মনে পড়ে বেলির ভয়েস মেইলের কথা। কি মনে করে অর্ক আবার সেটা ওপেন করে। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না। এখন আর খারাপ লাগে না। প্রত্যাখ্যানের সাথে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আজ আমি নিজের জন্য ফোন করিনি তোমাকে। দাদাজান অনেক অসুস্থ। ডাক্তার বলেছে তার অবস্থা খুব খারাপ। হাতে আর বেশি সময় নেই। উনি তোমাকে একবার দেখতে চান। হাত বাড়িয়ে ছুতে চান তার আদরের নাতিকে। জানি আমাকে দেবার মতো কিছু নেই তোমার কাছে ঘৃণা আর অবহেলা ছাড়া। তাও বলছি একবারের জন্য হলেও দেশে আসো। দাদাজানকে দেখে যাও। ওয়াদা করছি তোমার সামনে এসে দাঁড়াবো না। এটা আমার শেষ অনুরোধ মনে করে রাখার চেষ্টা করো, প্লিজ। অর্ক একবার, দুইবার, তিনবার প্লে করে অডিওটা শুনতে থাকে। হঠাৎ ওর মনে হয় যা খুঁজছিল সেটার জবাব পেয়ে গেছে। বেলি কেন বলেছে অর্ক ওর সাথে কথা বলতে চায় না? কেন বলেছে ও অর্কের দেওয়া প্রত্যাখ্যানের সাথে অভ্যস্ততা করে নিয়েছে? তার মানে বেলি অর্কের সাথে কথা বলতে চেয়েছিল। কিন্তু কখন? কোথায়? হাসপাতালের থাকা অবস্থায় অর্কের ফোন রাশাদের বাসায় ছিল। অর্ক বাসায় ফিরে ওর নাম্বার চেঞ্জ করে ফেলে। বেলির পাঠানো শেষ মেসেজটা শুনে অর্ক ফেসবুকের আইডি ডিলিট করে দেয়। তার মানে কি বেলি ওকে তার আগেও কল করেছিল, মেসেজ পাঠিয়েছিল?
কিছু পাওয়ার উত্তেজনায়, হারানোর আতঙ্কে অর্কের দম বন্ধ হয়ে আসতে চায়। ও ফোন করে রাশাদকে তাড়াতাড়ি ওপরে আসতে বলে। অর্কের কণ্ঠস্বর শুনে রাশাদ ও দেরি না করে ওর রুমে চলে আসে। কি হয়েছে অর্ক? সব ঠিক আছে তো? অর্ক জলদি করে দরজা বন্ধ করে দেয় যেন কেউ ভেতরে আসতে না পারে। তারপর এসে বন্ধুর হাত ধরে বলে, রাশাদ, সত্যি করে বল, আমি যখন হাসপাতালে ছিলাম বেলি কি ফোন করেছিল? কোনো মেসেজ দিয়েছিল আমার কাছে? অর্কের হাত দুটো অনবরত কাঁপছে। ওর অবস্থা দেখে রাশাদ ভয় পেয়ে যায়। ও পানির গ্লাস এনে অর্ককে দেয়। তুই শান্তি হ, পানি খেয়ে বসো। তারপর বল আমাকে কি হয়েছে। এমন করছিস কেন? তুই আগে আমাকে বল বেলি ফোন করেছিল কিনা, ওর কোনো মেসেজ এসেছিল কিনা। খবরদার রাশাদ, আমার কাছে সত্য লুকানোর চেষ্টা করবি না। বেলি ভাবি কয়েকবার ফোন করেছিল, মেসেজও দিয়েছে। কিন্তু ওই সময় তোকে নিয়ে আমি এত টেনশনে ছিলাম যে সেগুলোর রিপ্লাই দেওয়া হয়নি। আমি তোর মোবাইলে থেকে সামারার নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করে তোর অ্যাক্সিডেন্টের কথা জানাই। হামির চাচুর নাম্বার আমাকে সামারা দেয়। তারপরে যে তোর মোবাইল বন্ধ করে রেখেছিলাম সেটা আর চেক করিনি। সত্যি বলতে দরকার পড়েনি, কারণ হামির চাচু আর সামারার সাথে আমি সরাসরি যোগাযোগ করছিলাম। তোকে আইসিইউতে শিফট করার পরে একবার মনে হয়েছিল বেলিকে কিছু কথা শোনানোর জন্য হলেও ফোন দেই। কিন্তু সামারা জানায় ওই সময় ছোট আব্বার অবস্থাও ভালো ছিল না। সব মিলিয়ে বেলি ভাবিকে নিয়ে ভাববার মতো অবস্থায় ছিল না ওই সময়। আর 3 মাস হাসপাতালের তুই কতটা লড়াই করেছিস এটা আমার চাইতে ভালো কেউ জানে না। বাসায় আসার পরে আমি চাইনি তুই আবার ওই ট্রমার ভেতর দিয়ে যাস। তাই তোকে বলেছিলাম অতীতের সব ভুলে নতুন করে সব শুরু করতে। নাম্বার, আইডি সব পাল্টে ফেলতে। এছাড়া তখন আর কোনো অপশন ছিল না। অর্ক রাগ, হতাশায় নিজের মাথার চুল খামচে ধরে। এত বড় ভুল ও কিভাবে করে ফেলল? বেলি ওকে ফোন করেছিল, নিশ্চয় কিছু বলার ছিল ওর। কিন্তু অর্ক তো সেটা জানার সুযোগ পর্যন্ত পায়নি। রাশাদ জোর করে অর্ককে এনে সোফায় বসায়। ওর কাঁধে হাত রেখে বলে, শোন অর্ক, অহেতুক এলোমেলো কথা ভেবে নিজেকে কষ্ট দিস না। মানলাম বেলি ভাবি তোকে ফোন করেছিল, কিন্তু এমন কোনো গ্যারান্টি আছে যে ও তোকে ঠিক সেই কথাই বলতে কল করেছিল যা তুই শুনতে চাস? এমন কত হতে পারে ফ্যামিলির চাপে ও এমন করেছে। সত্যটা আসলে কি সেটা আমরা কেউ জানি না, অর্ক। তবে এখন সময় এসেছে সবটুকু জানার। তুই দেশে ফিরে সরাসরি ভাবির মুখোমুখি হয়ে তোর সব প্রশ্নের জবাব নে। বেলি ভাবির যা কিছু বলার আছে সেটা তার কাছ থেকে শোন। 4 বছর আগে তোকে আমি বলেছিলাম রিফ্রেশ বাটন ক্লিক করতে, কিন্তু আজকে বলছি রিস্টার্ট কর। অতীতটাকে আর বাধার দেয়াল হতে দিস না তোদের দুজনের মাঝে। যতটুকু বুঝতে পেরেছি তোকে ছেড়ে নিজেকে ভালো রাখা বেলি ভাবির সাধ্যে নেই। তাই তোর নিজেরই এই দায়িত্ব কাঁধে নিতে হবে। তবে এবার দুর্বল হলে চলবে না। শক্ত হাতে তোর বেলিফুলকে তোর নিজেরই সামলাতে হবে। অর্ক চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছে দৃঢ় স্বরে বলল, আমি আসছি বেলি। অনেক হয়েছে অনুভূতির অবগুণ্ঠন। কিন্তু আর না, একটু অপেক্ষা করো। এবার অর্ক এসে তোমার কাছ থেকে তোমাকে আদায় করে ছাড়বে। আই প্রমিজ।